বাংলাদেশের সাধারণ নির্বাচনে জামাত হেরে গেছে। ইন্টারেস্টিংলি, জামাত জোট এত ভারত বিরোধিতা করে, ভারতের বিরুদ্ধে হেট স্পিচ দিয়ে এবং মৌলবাদী ধারণাকে প্রচার করে জামাত জোট হেরে গেছে। বাংলাদেশের ছাত্র সংগঠনের যে দল, সেই দলের একাধিক নেতৃত্ব যারা ভোটে লড়াই করেছিলেন, ওরাও পরাজিত হয়েছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য নাম হচ্ছে সার্জিস আলম, যে প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে থাকেন। সেই সার্জিস আলম বিপুল ভোটে পরাজিত হয়েছেন। তাহলে এক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত স্থাপনকারী যে ভারতের বিরুদ্ধে কথা বললেই ভোটে জয়ী হবে তা নয়। বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ সর্বদাই একে অপরের ভালো চেয়ে আসছে বা চেয়েছিল, তাই ভারত বিরোধী কোনো মন্তব্যকারী নেতাকে তারা ভোটে জয়ী করেননি। বাংলাদেশে বিএনপি জোট ক্ষমতায় এসেছে। বাংলাদেশের নির্বাচন 300টি আসনের মধ্যে সংগঠিত হয়ে থাকে। যদিও এবার 299টি আসনে একটি সিটের প্রার্থী মারা যাওয়ার কারণে সেখানে নির্বাচন হয়নি। তো 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তো এই নির্বাচনে 299টি আসনের মধ্যে বিএনপি জোট রিপোর্ট অনুযায়ী 213টি আসন জয়লাভ করেছে। আজকেই বাংলাদেশের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করলেন এবং অন্যান্য মন্ত্রী পরিষদ বা অন্যান্য এমপিরাও শপথ গ্রহণ করলেন। এবং এখানে বিশেষভাবে লক্ষণীয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। উল্লেখযোগ্য বিষয় হলো, এখানে নয়াদিল্লির প্রতিনিধি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ওম বিড়লা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা বাংলাদেশের নতুন সরকার গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে। তো সেখানে দু দেশের মধ্যে একটা সুসম্পর্ক, মেলবন্ধন তৈরি হবে, বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি দেখি, ভারতের শাসক দল বিজেপির বিভিন্ন নেতামন্ত্রী বা তার বিজেপি এনডিএ জোটের শরিক দলগুলির বিভিন্ন নেতামন্ত্রীদের মুখে সবসময় একটা হিন্দু মুসলিম বিদ্বেষমূলক কথাবার্তা বা হিংসাত্মক কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, বা বাংলাদেশের বিশেষ করে হিন্দু নির্যাতনের সময় আমরা দেখেছি যে মুসলিমের প্রতি কতটা বিদ্বেষ এবং উস্কানিমূলক ভাষণ বক্তব্য দিতে। এবং এর ফলস্বরূপ হিসেবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যখন মুস্তাফিজুর রহমানকে আইপিএল অকশনে কেনা হলো এবং তার আইপিএল খেলার উপর নিষেধাজ্ঞা জারি করলো বিসিসিআই, কারণ হিসেবে দেখা গেল যে এত ভারতবর্ষে মুসলিম বিদ্বেষী ভাষণ এবং উস্কানিমূলক এত ভাষণ হিন্দুত্ববাদী নেতারা দেওয়া শুরু করেছেন, বা মুস্তাফিজুরের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে এত বেশি উস্কানিমূলক হিংসাত্মক কথাবার্তা বলছেন, যার ফলশ্রুতিতে এবং নিরাপত্তার ইস্যু দেখিয়ে, যদিও অফিসিয়ালি এটা বলা হয়নি, তবুও বলা যায় যে নিরাপত্তার ইস্যু দেখিয়ে বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে নিষিদ্ধ করে দিল এবছরের মতো। কিন্তু সেই একই দেশের যেখানে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপর, সেই একই দেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে, সরকার গঠনের অনুষ্ঠানে আমাদের ভারতবর্ষের সেই একই দলের একজন বা পার্লামেন্টের একজন স্পিকারকে পাঠানো হচ্ছে সেখানে হাসি মুখে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ হতে। এটা কি ধরনের, কি বলবো, এটাকে একটা দোগলাপান, দ্বিমুখী একটা কার্যকলাপ। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এটা কূটনৈতিক স্তরে এগুলো হয়েই থাকে কোনো দেশে। আমরা যতই কোনো দেশের বিরোধিতা করি অন্যান্য দিক থেকে, কিন্তু রাজনৈতিক নেতারা ঠিকই একে অপরের সঙ্গে হাত মেলান, গালাগালি করেন, মেলবন্ধন করে থাকেন। আবার যদি বাংলাদেশের প্রসঙ্গে আসি, তো এবারে আশা করব যে নতুন সরকার এসে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার বা নিরাপত্তার একটা ব্যবস্থা করবেন, এবং যাতে আগামীতে হিন্দুদের উপর বা যে কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার বন্ধ হয় বাংলাদেশে, সেই দিকটা একটু কঠোর ভাবে দেখবেন বর্তমান প্রধানমন্ত্রী ও তার দল বিএনপি। এবং বাংলাদেশে যে দীপুচন্দ্র দাসকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হলো, তার সেই হত্যার দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হবে বলে এটাই আশা রাখবো। এ প্রসঙ্গে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহামান্বিত হয়। তো কথাটা হচ্ছে যে এবার কি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন কমবে? একটা জিনিস এখানে নোটিশ করার মতো বিষয়, সেটা হলো যে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু মৌলবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছেন। জামাতের যে হঠাৎ করে উত্থান, গত হাসিনা সরকারকে উৎখাতের পর থেকে জামাতের যে একটা উত্থান, এটা অভাবনীয়। তো তার কার্যকলাপ অনেকটা বেশি দেখা দিয়েছিল। কিন্তু এই সাধারণ নির্বাচনে তারেক রহমান ফিরে আসার পরে সাধারণ নির্বাচন যে অনুষ্ঠিত হলো, সেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয়া খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, সে এবারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। তো এখানে
বাংলাদেশের সাধারণ জনগণ যে একটা মৌলবাদী শক্তিকে, একটা মৌলবাদী সংগঠনকে প্রত্যাখ্যান করেছেন, ভোটে পরাজিত করেছেন, এর জন্য অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষকে সাধুবাদ জানাতেই হয়। এবং এ থেকে বাকি অন্যান্য যে দেশগুলো আছে তাদেরও শিক্ষা নেওয়া উচিত। যেমন বাংলাদেশে মৌলবাদী সংগঠন ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু আমরা যদি দেখি আমাদের দেশে এরকম কিছু মৌলবাদী সংগঠন আছে যারা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছে। তো আমাদের একটা অবশ্যই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে যতই মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক না কেন, জনগণের হাতেই প্রধান অস্ত্র, যে ভোট প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের দেশকে মৌলবাদী শক্তির হাতে তুলে দেব না, মৌলবাদী শক্তিকে উৎখাত করব। তো এটা একটা শিক্ষণীয়। এবার আশা করি বাংলাদেশের নির্বাচনের নিরিখে যদি বলি যে হিন্দুদের উপর বাংলাদেশের যে নির্যাতন এতদিন হয়ে আসছে, সংখ্যালঘু, যদিও সংখ্যালঘু নির্যাতন সারা বিশ্বের একটা সমস্যা, শুধু বাংলাদেশে বলেই নয়, তবুও বাংলাদেশের নিরিখে যেহেতু আলোচনা হচ্ছে, তো বাংলাদেশের নিরিখে আমরা বলতে পারি যে হিন্দুদের উপর আক্রমণ বা নির্যাতন হয়তো এবার কম হবে। দেখা যাক। যদিও আওয়ামী লীগ থাকাকালীন সময়ে আওয়ামী লীগের বিরোধী ছিল বিএনপি, এবং তখন বিএনপির সঙ্গে অতীতে জামাতের একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু বিএনপি এবং জামাত জোট, বিএনপি জোট, যেখানে বিএনপির ধানের শীষ চিহ্ন এবং জামাত জোটের দাঁড়িপাল্লা চিহ্নের মধ্যে একটা যে লড়াই, সেই লড়াইয়ে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে গত 20 বছর পর ক্ষমতায় ফিরে আসলো আবার বিএনপি। এবারে আশা করব যে এই নির্বাচনে জয়লাভের পরে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে আক্রমণ আর হবে না। বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা বসবাস করবে, নিশ্চিন্তে দিন যাপন করবে। বিএনপি জয়ের পিছনের অন্যতম কিন্তু একটা ভোট ব্যাংক সংখ্যালঘুদের থেকে এসেছে, কারণ এটা তো নিশ্চিতভাবেই বলা যায় যে প্রত্যেকটা সংখ্যালঘু ব্যক্তি বিএনপিকেই ভোট দিয়েছে এবং জামাতের বিরুদ্ধে তারা ভোটদান করেছেন। স্বাভাবিকভাবেই বিএনপির একটা লক্ষ্য হওয়া উচিত যে কীভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার কমানো যায়, সংখ্যালঘু মানুষকে কীভাবে নিরাপত্তা দেওয়া যায়। সংখ্যালঘু নিরাপত্তাটাই তাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। আমরা যেভাবে দেখেছি, যদিও যতটা না ঘটনা ঘটে তার চেয়ে মিডিয়া আরও বেশি করে দেখায়, এটা তো মিডিয়ার একটা স্বাভাবিক প্রবৃত্তি টিআরপির জন্য, কিন্তু যা ঘটে যা রটে তা কিছু তো বটে। তো তাই সংখ্যালঘুদের উপর যেই নির্যাতনগুলো হয় সেই নির্যাতনটুকু যেন আর আগামীতে না হয়, এটাই আমরা আশা রাখবো বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তো আগামীতে যেন সুষ্ঠুভাবে বাংলাদেশ সরকার গড়ে ওঠে এবং ভারতের সাথে, বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক যে আগে ছিল, সেই সম্পর্কটা যেন মাঝখানে যে সেই সম্পর্কটার মধ্যে জং ধরেছিল, সেই সম্পর্কটা মাঝখানে যে ভেঙে গেছিলো, সেই সম্পর্কটা যদি আবার নতুন করে গড়ে ওঠে, ব্যবসায়িক, কালচারাল এবং আমাদের বাংলাদেশের সঙ্গে যে একটা সম্পর্ক, সেইটা রাজনৈতিকগত বা কূটনীতিগত দিক থেকে যেন আরও মজবুত হয় এবং সুসম্পর্ক হয়ে দুটি দেশ একে অপরকে সহায়তা করে উন্নয়নের পথে এগিয়ে চলি, সেই লক্ষ্যেই আশা করি তারেক রহমান এবং নরেন্দ্র মোদীও কাজ করবেন। যদিও নরেন্দ্র মোদী অলরেডি আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জিও তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ফলে এই যে একটা দু দেশের মধ্যে সম্পর্ক, মিথস্ক্রিয়া, এর ফলে আগামীতে আরও উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন পরিকল্পনা এবং বিভিন্ন রকম ব্যবসায়িক লেনদেন বাণিজ্য নতুন করে আবার চালু হবে বলে এই আশা করাই যায়। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য বা আর ক্রিকেটীয় যে একটা কূটনীতি চলছে, এটা যেন আবার পুনরায় নতুনভাবে চালু হয় এবং প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই যেন মিলেমিশে একত্রে থাকতে পারে বাংলাদেশে, এবং ভারতের মানুষও যাতে এখান থেকে একটা শিক্ষা নেয় যে কীভাবে মৌলবাদকে উৎখাত করে আমরা একটা ধর্মনিরপেক্ষ, একটা সুষ্ঠু মেলবন্ধন, মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক স্থাপনকারী সরকার, যারা ধর্ম, বর্ণ, জাতিভেদ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার, সকলের জন্য সমান সুযোগ সুবিধা প্রদান করবে, এমন সরকারকে ক্ষমতায় নিয়ে আসব, এই আশাই রাখবো। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারেক রহমানের মধ্যে আশা করব যে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক এবং আলোচনা হবে, যার ফলে দুদেশের সম্পর্কের যে একটা বৈরতা, এটা কাটিয়ে উঠে সুসম্পর্কে একে অপরকে সহযোগিতা করে উন্নয়নমুখী কাজকর্মে মনোনিবেশ করবে।